নমস্কার। আজকে আমরা আলোচনা করতে চলেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের দ্বিতীয় পেপার, যে পেপারটার নাম হলো সোশ্যাল ওয়ার্ক ইন্টারভেনশন নাম্বার 1 বা সোশ্যাল কেস ওয়ার্ক, সামাজিক ব্যক্তিতন্ত্র, যার বাংলা হলো সামাজিক ব্যক্তিতন্ত্র। এই বিষয়ে আজকে একটা সামগ্রিক আলোচনা করার চেষ্টা করব। এখন সোশ্যাল কেস ওয়ার্ক জিনিসটা কি, সেটা আগে আমাকে বুঝতে হবে বা আমাদেরকে বুঝতে হবে। ধরা যাক একজন ব্যক্তি, সে সমাজের অংশ, সমাজ থেকে তার কিছু পরিষেবা পাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, যেমন বেটার হেলথ, বেটার এডুকেশান, বেটার সাপোর্ট, সমস্ত কিছু পাওয়ার তার অধিকার রয়েছে সমাজ থেকে। কিন্তু কিছু ইন্টারনাল এবং কিছু এক্সটার্নাল ফ্যাক্টরসের কারণে সে সেই সমস্ত পরিষেবা থেকে, তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বা হতে চলেছে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তখন আমরা দেখব সেই ব্যক্তি বা সেই ব্যক্তিবর্গ বা সেই বিশেষ ব্যক্তিবর্গ তখন তারা সামাজিকভাবে ক্রমশ সমাজের অন্যদের থেকে পিছিয়ে পড়ছে। যখন অন্যরা এগিয়ে যাচ্ছে নানা রকম সুযোগ সুবিধা নিয়ে, তখন এই ধরনের শ্রেণীর কিছু ব্যক্তিবর্গ যাদের বেটার পরিষেবা পাওয়ার উচিত ছিল, তারা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। তাহলে তাদেরকে কিভাবে এগিয়ে আনা যেতে পারে? তখন যে পদ্ধতিটা কথা আসবে, তার প্রথমেই আসবে সামাজিক ব্যক্তি পরিষেবা বা সামাজিক ব্যক্তি কর্ম, সোশ্যাল কেস ওয়ার্ক। এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে কোনো সমাজকর্মী বা সামাজিক কোনো সংগঠন, কোনো এজেন্সি, তারা সেই সমস্ত পিছিয়ে পড়া ব্যক্তিদেরকে নিয়ে তাদের সমস্যাটাকে অনুধাবন করার চেষ্টা করবেন, আসল সমস্যাটা কি। এবং দ্বিতীয় ক্ষেত্রে তিনি বা সেই এজেন্সি বা সেই সমাজকর্মী বা সোশ্যাল ওয়ার্কার দ্বিতীয় ক্ষেত্রে যেটা লক্ষ্য করবেন, যে কোথা থেকে সেই সমস্যাটা উদ্ভূত হচ্ছে। তাহলে প্রথমে তিনি দেখবেন সেই সমস্যাটা কি, এবং দ্বিতীয় ক্ষেত্রে তিনি দেখবেন কোন জায়গা থেকে বা কী কারণে সেই সমস্যাটা উদ্ভূত হচ্ছে। এই দুটো বিষয়কে অ্যানালাইসিস করে তিনি সেই পিছিয়ে পড়া ব্যক্তিদেরকে সামাজিকভাবে আরও বেটার যেটা হওয়া উচিত ছিল সেটা করার জন্য, বা সামাজিকভাবে তাদের অ্যাডজাস্টমেন্ট এবং ডেভেলপমেন্টের জন্য তাদেরকে তাদের সাথে বসে তাদের সমস্যাকে দূরীভূত করার জন্য একটা ডায়াগনস্টিক প্ল্যান তৈরি করবেন, যেটাকে আমরা বলতে পারি যে সোশ্যাল ওয়ার্কের একটা প্রাইমারি মেথড। এই প্রাইমারি মেথডের নাম হলো সোশ্যাল কেস ওয়ার্ক, সামাজিক ব্যক্তি কর্ম। সোশ্যাল কেস ওয়ার্ক ইজ এ প্রাইমারি মেথড অফ সোশ্যাল ওয়ার্ক, যেখানে কোনো একজন ব্যক্তির, যে ব্যক্তি পিছিয়ে পড়ছে ক্রমশ, তার ডেভেলপমেন্ট এবং অ্যাডজাস্টমেন্ট টু দ্য সোসাইটি বিষয়ে সমাজকর্মী বা সোশ্যাল ওয়ার্কার বিশেষ নজর রাখেন। এই হলো মূল কথা, মূল ধারণা। অর্থাৎ সোশ্যাল কেস ওয়ার্ক বা সামাজিক ব্যক্তিকর্ম সমাজসেবার ক্ষেত্রে বা সামাজিক কর্মের ক্ষেত্রে একটা প্রাইমারি মেথড হিসাবে আমরা ধরতে পারি। সেক্ষেত্রে সমাজে যারা পিছিয়ে পড়া ব্যক্তি, যাদের বেটার পরিষেবা পাওয়ার উচিত ছিল বা দরকার ছিল, কোনো একটা কারণে তারা পিছিয়ে পড়েছে, তাদের 1-to-1 কথার মাধ্যমে, কনভারসেশনের মাধ্যমে, কোশ্চেনিয়ারের মাধ্যমে তাদের সমস্যাটাকে ধরে সেই সমস্যাগুলোকে অ্যানালিসিস করে সমাধানের পথ খুঁজে বের করা এবং তাদেরকে বেটার করা,
বেটার করা, অ্যানালিসিস করে বেটার করা, একটা ডায়াগনস্টিক প্ল্যান তৈরি করা যখন একজন সমাজকর্মী করবেন, এই যে প্রাইমারি মেথড, এই প্রাইমারি মেথডটাকে বলা হচ্ছে সোশ্যাল কেস ওয়ার্ক। এখানে এই বিষয়টা হচ্ছে 1-to-1 ইন্টারাকশান, একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি, তার একটা ইন্টারাকশান হচ্ছে। এখন এই পদ্ধতিটা কিভাবে এলো, কোথা থেকে এলো, প্রথমের উদ্ভূত কি, সেই বিষয়গুলো ক্রমশ আমাদেরকে আলোচনা করতে হবে। যে সোশ্যাল কেস ওয়ার্ক বা সামাজিক ব্যক্তিকর্ম প্রথম কোথায় উদ্ভূত হয়েছিল, কিভাবে এলো, এবং বর্তমান সময়ে সোশ্যাল কেস ওয়ার্ক কীভাবে চলছে, সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করব। যদি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে প্রাথমিকভাবে ইউএসএতে বা আমেরিকাতে এটা প্রথম ডেভেলপমেন্ট হয়। ইউএসএতে প্রথম ডেভেলপমেন্ট হয় ইউএসএতে, এবং সেখানে প্রথম দিকে যারা সমাজের ধনী ব্যক্তি তারা কি করতেন, যে সমাজের গরিব ব্যক্তিদেরকে কিছু সাহায্য করতেন, সমাজের গরিব ব্যক্তিকে সাহায্য করতেন, এবং এই সাহায্যটা কোনো ইনস্টিটিউশনাল লেভেলে হতো না, মানে কোনো একটা সংগঠনের পক্ষ থেকে যে হতো তা নয়, ব্যক্তিগত পরিসরে হতো, ধনী ব্যক্তিরা সাহায্য করতেন। পরবর্তী সময়ে এটা একটা ইনস্টিটিউশনালি হওয়া শুরু হলো, এবং সেক্ষেত্রে কোনো একজন সংগঠন বা অর্গানাইজেশনের পক্ষ থেকে সেটা দেওয়া শুরু হলো, এবং তার যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট সেখানে আমরা লক্ষ্য করব যে প্রথম 1843 সালে, প্রথম 1843 খ্রিস্টাব্দে প্রথম একটা সংগঠন তৈরি হলো, যে সংগঠনটা হলো অ্যাসোসিয়েশন ফর ইমপ্রুভিং দ্য কন্ডিশন অফ পুয়ার, সংক্ষেপে এআইসিপি, দি অ্যাসোসিয়েশন ফর ইমপ্রুভিং দ্য কন্ডিশন অফ দ্য পুয়ার, এআইসিপি নামে 1843 খ্রিস্টাব্দে আমেরিকাতে একটা সংগঠন তৈরি হলো, যারা প্রবলেম অফ পোভার্টি, এই দারিদ্র্যের যে সমস্যা, সেই সমস্যাটাকে ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচ করার চেষ্টা করলো, যেটা আগে অন্যভাবে হতো, কিন্তু একটা সংগঠনের মাধ্যমে তারা একটা চেষ্টা করলো। সেক্ষেত্রে তারা প্রথমে যেটা করলো, যারা গরিব শ্রেণীর মানুষ বা দারিদ্র পীড়িত মানুষ, তাদের বাড়িতে যাওয়া শুরু করলো, তাদেরকে কাউন্সিলিং করার চেষ্টা করলো, তাদের সঙ্গে কথাবার্তা বললো, তাদেরকে অ্যাসিস্ট করলো যাতে তারা কাজ পেতে পারে বা এমপ্লয়মেন্ট পেতে পারে, সে বিষয়ে তারা সহযোগিতা করলো। এবং ধীরে ধীরে সেই সমস্ত গরিব ব্যক্তিদের মধ্যে তাদের সেলফ রেসপেক্ট বা আত্মমর্যাদা ফিরিয়ে আনার চেষ্টা করলো, এবং তাদের নিজের প্রতি আস্থা সেটাকেও ফিরিয়ে আনার চেষ্টা করলো। প্রথম এই বিষয়ে কাজ শুরু হলো ইউএসএতে এআইসিপির মাধ্যমে, অ্যাসোসিয়েশন ফর ইমপ্রুভিং দ্য কন্ডিশন অফ দ্য পুয়ার। তারা 1843 খ্রিস্টাব্দে এটা শুরু করলো। এর ফলে কি হচ্ছে না, একটা ইকোনমিক ডেভেলপমেন্ট, ক্রমশ ধীরে ধীরে ইকোনমিক ডেভেলপমেন্ট তৈরি হলো। প্রাথমিকভাবে এটা শুরু হয়েছিল। তো পরবর্তী সময়ে আবার আমরা দেখলাম যে 1977, অনেক দিন ধরে এরকম বিভিন্ন সংগঠনের মাধ্যমে হচ্ছিল। বহু পরে 1977-এ আবার একটা অর্গানাইজেশনের মাধ্যমে এরকম একটা এফোর্ট তৈরি হলো, চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। 1977-এ তারা একটা কাজ শুরু করলেন, এবং সেক্ষেত্রে তাদের যে টার্গেটটা হলো ওই গরিব মানুষদের সহযোগিতা করা, যারা নিডি মানুষ তাদেরকে সহযোগিতা করা। এইভাবে নানা ধরনের সহযোগিতার মাধ্যমে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা করতে লাগলেন। এবং এইখানে যারা ভলেন্টিয়ার হিসাবে কাজ করতো তাদেরকে একটা বিশেষ নাম দেওয়া হলো, সেই নামটা হলো ফ্রেন্ডলি ভিজিটার। ফ্রেন্ডলি ভিজিটার বলে একটা টার্ম এলো, সেই টার্মটা তারা প্রথম ব্যবহার করলেন। যারা ভলেন্টিয়ার হিসাবে কাজ করলো তাদেরকে নাম দেওয়া হলো ফ্রেন্ডলি ভিজিটার্স, এবং তারা খুবই কাইন্ড হার্টেড ভলেন্টিয়ার, যারা এই গরিব পরিবারে যেত এবং তাদেরকে অ্যাসেস করতো, তাদের কি প্রয়োজনীয়তা রয়েছে, তাদের কি গাইডেন্স দরকার, কি অ্যাডভাইস দরকার, সেই সমস্ত বিষয়ে তাদেরকে সহযোগিতা করত। তাদেরকে নাম দেওয়া হলো ফ্রেন্ডলি ভিজিটার বলা হতো।
এইভাবে আমরা দেখলাম যে ইউএসএতে একটা প্রক্রিয়া চললো যে কিভাবে সোশ্যাল কেস ওয়ার্ক সেই বিষয়টাকে সংগঠিত করা যায় তার চেষ্টা চললো। এবং আমরা আরও কয়েকটা জিনিস দেখলাম যে কিছু কিছু ব্যক্তি যাদের মধ্যে আমরা উল্লেখ করতে পারি 16 বা 17 শতকে সেন্ট ভিনসেন্ট ডি পল, আবার 19 শতকে ওজানাম, তারা আর্ট অফ ফ্রেন্ডলি ভিজিটিং এর মাধ্যমে তার মাধ্যমে বিভিন্ন লোকের বাড়িতে তারা যেত এবং তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করত। এইভাবে তারা সামাজিক উন্নয়নের চেষ্টা করছিল। পরবর্তী সময়ে আমরা এডওয়ার্ড ডেনিসন, স্যার চার্লস লজ, অক্টাভিন হিল এরকম বিভিন্ন ধরনের লিডারকে আমরা দেখতে পেলাম। তারাও এই ধরনের চেষ্টা করেছে বিভিন্নভাবে, তবে সেইভাবে সংগঠিত হয়ে উঠতে পারেনি। একদম ফাইনালি মেরি রিচমন্ড তিনি একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ নিলেন। মানে এর আগে যে সমস্ত অ্যাপ্রোচ হয়েছে কিন্তু সেটা সিস্টেমেটিক্যালি হয়নি, কোথাও না কোথাও তার একটা খামতি থেকে গেছে। মেরি রিচমন্ড তিনি প্রথম র্যাশনাল অ্যান্ড সিস্টেমেটিক অ্যাপ্রোচ নিলেন যে ইন্ডিভিজুয়াল সোশ্যাল সিচুয়েশানকে অ্যানালিসিস করার জন্য, এবং মেরি রিচমন্ডের সেই অ্যাপ্রোচটা অনেকাংশেই কার্যকরী হয় সোশ্যাল কেস ওয়ার্কের ক্ষেত্রে। এবং তিনি এ বিষয়ে একটা বই লিখলেন যার নাম হচ্ছে সোশ্যাল ডায়াগনোসিস। মেরি রিচমন্ডের এক বই সোশ্যাল ডায়াগনোসিস, তিনি একটা এই বই লিখলেন এই সংক্রান্ত বিষয়। এবং যে বইটাতে ইন্ডিভিজুয়ালের কি প্রয়োজনীয়তা রয়েছে এবং তাকে কিভাবে যত্ন করা যায়, তাকে কিভাবে কেয়ার করা যায়, সে বিষয়ে তিনি একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করলেন। এবং বইটাতে আমরা এটাও দেখতে পাবো যে এই আউটলাইন দিতে গিয়ে তিনি অনেক ইনভেস্টিগেশন করেছেন এবং অনেক তথ্য আহরণও করেছেন, যার ফলে সোশ্যাল কেস ওয়ার্ক কীভাবে করা যেতে পারে সে বিষয়ে একটা গবেষণা সমৃদ্ধ তথ্য আমরা এই বইটা থেকে জানতে পারবো। এবং যখন আমরা সোশ্যাল ওয়ার্ক করতে যাব বা সোশ্যাল কেস ওয়ার্ক করতে যাব অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার, তখন আমাদের কি বিষয়গুলো লক্ষ্য রাখা প্রয়োজন সে বিষয়ে এখানে কিছু পদ্ধতির কথা বলা হয়েছে। এবং তিনি কিভাবে একজন ক্লায়েন্ট মিন্স যার কাছে আমরা যাচ্ছি, যিনি সমস্যা পীড়িত, সেই ক্লায়েন্টের কাছে আমরা যখন যাব তার পার্সোনালিটি কিভাবে আমরা স্টাডি করতে পারবো, এবং সেই পার্সোনালিটি স্টাডি করার পরে তার কিভাবে ডায়াগনোসিস করা যাবে, ডায়াগনোসিস ইন দ্য সেন্স দ্য সলিউশন অফ দ্য প্রবলেম, এবং কি কি ফ্যাক্টরসের উপর ক্লায়েন্ট ডিপেন্ডেন্ট করছে, সেই সমস্ত বিষয় তিনি একটা সাম আপ করে এই বইটাতে লিখেছেন। এই বইটাকে আমরা বলতে পারি যে প্রাথমিকভাবে সোশ্যাল কেস ওয়ার্কের প্রাথমিক বই, যে বইটা থেকে আমরা প্রথম একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ পেলাম। বইটা লিখেছেন মেরি রিচমন্ড, তিনি এই বইটা লিখলেন। তাহলে ইউএসএতে সংক্ষিপ্তভাবে যেটা দেখলাম যে ইউএসএতে প্রথম সোশ্যাল কেস ওয়ার্ক বা সামাজিক ব্যক্তিকর্ম তার একটা ধারাবাহিকতা শুরু হলো এবং বিভিন্ন ধরনের ব্যক্তিরা সেখানে সেই সায়েন্টিফিক অ্যাপ্রোচের সিস্টেমেটিক অ্যাপ্রোচ নেওয়ার চেষ্টা করলেন। ইন্ডিয়াতে এই ধরনের কাজ শুরু হলো এবং যে কাজটাকে আমরা বলতে পারছি যে 1-to-1 অ্যাপ্রোচ। 1-to-1 মানে আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমি একজন ব্যক্তি, আর আমি গেলাম যার কাছে, তিনিও একজন ব্যক্তি। তো দুজন ব্যক্তি 1-to-1 বসে তিনি তার সমস্যার কথা বলবেন। আমি একজন ট্রেন্ড সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমার যে সমস্ত নলেজ রয়েছে সেই নলেজগুলোর মাধ্যমে তাকে কিছু পরামর্শ দান করব। সেই পরামর্শ দ্বারা তিনি উপকৃত হবেন এবং তিনি যে সমাজের মূল স্রোত থেকে কিছুটা পিছিয়ে গেছেন ইন রেসপেক্ট অফ হেলথ, এডুকেশনস অ্যান্ড আদার ফ্যাসিলিটিস, তিনি ধীরে ধীরে
সেই ডায়াগনস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরে আসার চেষ্টা করবেন, চেষ্টা চালিয়ে যাবেন। তো এই বিষয়টাতে প্রথম যে কেস ওয়ার্ক ভারতবর্ষে এটা প্রথম শুরু হলো 1-to-1 অ্যাপ্রোচ, এবং 1936-এ, অনেক পরে 1936-এ স্যার দোরাবজি টাটা তিনি একটা গ্র্যাজুয়েট স্কুল ইন সোশ্যাল ওয়ার্ক বোম্বাইতে তৈরি করলেন। পরবর্তী সময়ে এটার নাম হলো টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স। তিনি এটা তৈরি করলেন। এখনও বর্তমান ভারতে এর একটা বিশেষ এবং প্রভূত ভূমিকা রয়েছে দ্য টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে। 1950-এ আফটার ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যখন একটা নতুন সাইকোলজিক্যাল থিঙ্কিং এলো, সাইকো অ্যানালিসিস তৈরি হলো, তখন কিছু কিছু ক্ষেত্রে কাজ শুরু হলো। আমরা বলতে পারি যে সোশ্যাল কেস ওয়ার্ক সম্পর্কিত কিছু চিন্তা ভাবনা শুরু হলো। আমরা আরও কয়েকজনের নাম করতে পারি, যেমন গৌরী রানী ব্যানার্জি, একজন প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক। তিনি তার সোশ্যাল ওয়ার্ককে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সোশ্যাল ওয়েলফেয়ার সংক্রান্ত প্রাচীন ভারতে কিভাবে সোশ্যাল ওয়েলফেয়ার হয় সেই সংক্রান্ত কয়েকটা বইও লিখেছেন। এবং বোম্বাই এবং অধুনা মুম্বই এন.এম. জোশী, তিনি হলেন একজন ট্রেড ইউনিয়ন মুভমেন্ট, ভারতবর্ষের ট্রেড ইউনিয়ন মুভমেন্টের একজন নেতা। তিনি 1911 সালে সোশ্যাল সার্ভিস লীগ নামে একটা সংস্থা বোম্বাই প্রতিষ্ঠা করলেন। তারা এই বিষয়ে কাজ শুরু করলো। এইভাবে ধীরে ধীরে বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে কাজ শুরু হলো কেস ওয়ার্কের, সোশ্যাল কেস ওয়ার্ক। তো ফলে সোশ্যাল কেস ওয়ার্কের একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি, যেটা মাধ্যমে বর্তমান সময়ের যে সোশ্যাল ওয়ার্ক, সেই সোশ্যাল ওয়ার্ক ক্রমশ ডেভেলপমেন্ট হচ্ছে। এবং সোশ্যাল কেস ওয়ার্ক ইজ আ পার্ট অফ অ্যান্ড প্রাইমারি মেথড অফ সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল কেস ওয়ার্ক ইজ এ প্রাইমারি মেথড অফ সোশ্যাল ওয়ার্ক। সুতরাং ধীরে ধীরে এটা ডেভেলপড হচ্ছে এবং বর্তমান সময়েও এটা আরও ডেভেলপড হচ্ছে। আমরা হিস্টোরিক্যাল বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এবার যে বিষয়টা আলোচনা করতে যাব সেটা হলো, আমি যখন কোনো একটা সোশ্যাল ওয়ার্ক করতে যাব তখন কিছু কিছু বিষয়ের উপর আমাকে নির্ভরশীল হতে হবে। সেই সোশ্যাল ওয়ার্কের 1-to-1 অ্যাপ্রোচ ইজ কল্ড সোশ্যাল কেস ওয়ার্ক। সোশ্যাল কেস ওয়ার্কের আমাকে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে কম্পোনেন্ট অফ কেস ওয়ার্ক, দ্য নেক্সট ইজ দ্য প্রিন্সিপাল অফ কেস ওয়ার্ক। আমরা আলোচনা করছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির দ্বিতীয় পত্র, PGSWর দ্বিতীয় পত্র, যে পত্রের নাম হচ্ছে সোশ্যাল ওয়ার্ক ইন্টারভেনশন 1 সোশ্যাল কেস ওয়ার্ক। তার প্রথম যে সোশ্যাল কেস ওয়ার্কের যে হিস্টোরিক্যাল অ্যাপ্রোচের বিষয়টা আলোচনা করছি, এবং সেকেন্ড পার্টে আমরা যেটা আলোচনা করব, ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা আলোচনা করব দ্য কম্পোনেন্ট অফ কেস ওয়ার্ক অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ কেস ওয়ার্ক। দুটোই খুব ইম্পর্ট্যান্ট। এবং যদি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালিসিস করা যায়, তাহলে দেখা যাবে কোথাও না কোথাও এই দুটো পার্টকে বাদ দিয়ে কখনোই কোশ্চেন আসে না। প্রিন্সিপাল অফ কেস ওয়ার্ক and the component of the casework, both are important in respect of casework and of course for the examination also. তো যেহেতু ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, তো সেই কারণে আজকে প্রথম পার্ট, দ্বিতীয় পত্রের প্রথম পার্ট হিসাবে এটা কমপ্লিট করলাম। আশা করি সকলের উপকার লাগবে। গল্পের মতো করে বলার চেষ্টা করলাম, কারণ আমি দেখলাম যে যতগুলো স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে তার মধ্যে সমস্ত কিছু স্টাডি ম্যাটেরিয়ালগুলো খুব কম সময়ের মধ্যে একজন স্টুডেন্টের পক্ষে আত্মীকরণ করা হয়তো খুব অসুবিধাজনক। তো সেই কারণে একটা গল্পের মতো করে আমি বলার চেষ্টা করেছি। আশা করি সকলের উপকার হবে।
পিজিএসডব্লিউ সেকেন্ড পেপারের প্রথম পার্ট, যেটা হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ অফ দ্য সোশ্যাল কেস ওয়ার্ক, সেটা বলার চেষ্টা করেছি। আশা করি সকলের উপকার হবে। এবং এক্ষেত্রে আমরা নেক্সট ভিডিওতে পিজিএসডব্লিউর সেকেন্ড পেপারের পরবর্তী পার্ট, যে পার্টটা হলো কম্পোনেন্ট অফ সোশ্যাল কেস ওয়ার্ক অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ দ্য সোশ্যাল কেস ওয়ার্ক আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।